দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জন্য এখন প্রকাশ অনুষ্ঠানে। আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এমন সাক্ষাৎকারে বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। শেখ হাসিনা আদৌ দেশে ফিরবেন কিনা, যদি ফিরে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেন তাহলে তার সম্ভাব্য প্রভাব কি হতে পারে। চিফ প্রসিকিউটর বলেছেন প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, তাকে কারাগারেই যেতে হবে। আর সাবেক চিফ প্রসিকিউটর বলেছেন স্বৈরাচাররা দেশে ফেরার দিন তারিখ ঘোষণা দিচ্ছে, অথচ তাদের এমন দুঃসাহস হওয়ার কথা ছিল না। এটি সামগ্রিকভাবে রাষ্ট্রের ব্যর্থতা। প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র তথা সরকারের ব্যর্থতা কোথায়? শেখ হাসিনার এই সাক্ষাৎকারে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে নিঃসন্দেহে। এর মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি সংগঠিত হওয়ার সুযোগ পাবে কি না, পাশাপাশি তিনি নিজে নির্বাচনে অংশ নিতে না পারলেও আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। মোটামুটি এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো আজ। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। আমাদের আজকের আয়োজনের নাম দিয়েছে আমরা দুর্যোগের রাজনীতি। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমানুল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আছেন রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক জাতীয় যুবশক্তি। দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাব আলোচনার বিষয়ে যেতে চাই, তার আগে একটা প্রশ্ন ছিল। কারণ কি যে আপনারা দুজনই জুলাই আন্দোলনের একদম সম্মুখ সারির যোদ্ধা। আমরা দেখেছি টেলিভিশনে, পত্রপত্রিকায় বা মাঠে ঘাটে আমরা দেখেছি। সেই জায়গা থেকে একটা কথা বলতে চাই যে প্রথমবার যেভাবে জুলাই পালন হয়েছিল, দ্বিতীয়বার এসে সেই জুলাইয়ের একটা নিষ্প্রভ, মানে জুলাইয়ের উপর ফোকাস নেই, আলো নেই, এমনটা হলো কেন? এক বছর পরে এসে এমনটা কেন হলো? কারণটা কি? প্রশ্ন কি আমার কাছে না রিফাতের? আপনাকে ধন্যবাদ। আপনাকে, যারা এখন টেলিভিশনে যারা দেখছেন, সহ আলোচক রিফাত সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দেখুন, আপনি যেটি উদযাপনের কথা দিয়ে শুরু করলেন, বিষয়টা উদযাপনের চেয়ে ধারণ করা জরুরি। যে জুলাইকে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো, যারা সবাই ঐক্যবদ্ধভাবে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য যারা মাঠে নেমেছিল, দীর্ঘ নিপীড়ন, নির্যাতন, জুলুম জাতকলে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যে ছিল, সেখান থেকে মুক্তির গভীর আকাঙ্ক্ষায় যে মানুষ রাস্তায় নেমেছিল, তারপর সেই বহুল কাঙ্ক্ষিত বিজয়ে 5ই আগস্ট 2024। তো আপনি যে উদযাপনের কথাটি বললেন, সেটি প্রথমবার মানে জুলাইয়ের রক্তের উপর দিয়েই প্রতিষ্ঠিত একটি অন্তর্বর্তীকালীন সরকার ছিল। দ্বিতীয়টিও তো তারাই পেয়েছে সম্ভবত। আচ্ছা, তো এখন একটি আপনার জনগণের ভোটে নির্বাচিত সরকার রয়েছে। বিষয়টা একেবারেই আমি উদযাপনের মধ্যে দেখতে চাচ্ছি না। বিষয়টা হচ্ছে জুলাইয়ে যে আকাঙ্ক্ষা ছিল সাধারণ মানুষের, গণমানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে আসলে সেই মানবিক মর্যাদা এবং সামাজিক সুশাসনের এবং সাম্যের একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, সেটি হয়েছে কিনা সেটি মুখ্য বিষয়। আপনি শুধু আলোকসজ্জার মধ্যে জুলাইকে সীমাবদ্ধ রাখলে হবে না। উদযাপনের আপনারা মোমবাতি প্রজ্বলন করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। জি জি জি। ওইখানে কেন? ওইটা কি জুলাই শহীদ স্মৃতি? ওটা তো ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি। না, সেই প্রশ্নের তো উত্তর তো আপনিও দিতে পারবেন না, কারণ জুলাইয়ের শহীদ স্মৃতির আলাদা কোনো এরকম স্তম্ভ বাংলাদেশে কোনো জায়গায় স্থাপিত হয় না। শাহবাগে একটা দেখি ভাই, না, শাহবাগের চেয়ে শহীদ মিনার তো অনেক বেশি তাৎপর্যময়। আচ্ছা, শহীদ মিনার তো বাংলাদেশের যে আমাদের যে ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা এবং সংগ্রামে সংকটে বাংলাদেশের মানুষের গণমানুষের যে আন্দোলন, গণ আন্দোলন হয়, সেগুলির অন্যতম একটি আপনার গাম্ভীর্যময় তাৎপর্যপূর্ণ জায়গা হচ্ছে জাতীয় শহীদ মিনার। এটি তো প্রশ্ন তুলতেই পারেন না। এবং সেই শহীদ মিনারই তো এক দফা ঘোষণা করা হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানে। সুতরাং শহীদ মিনার থেকেই যে ছাত্রদল এটি শুরু করেছে বা অন্যরা অন্যান্য স্পটে করেছে, এটা নিয়ে আসলে আলোচনার বিষয়ই হতে পারে না। শহীদ মিনার এরকম একটি তাৎপর্যময় জায়গা। আপনি এছাড়া আপনি যদি দেখেন যে সেই জাতীয় স্মৃতিসৌধ, সেটি মানে বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনেকটা ঢাকার বাইরেই পড়ে যায়। এই কারণে শহীদ মিনারকে আমরা বেছে নিয়েছি এবং এটা তো একটা প্রশ্নাতীত বিষয়, যেটি একেবারে মোটা দাগে বলার কথা আপনার আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে কিনা। এবং সেটি হওয়ার জন্য যে দেখেন, যে দেশে হাসিনার মতো এতবার একটা নিকৃষ্ট ফ্যাসিজম 17 বছর ছিল, সেখানে আপনি ওভারনাইট যদি মনে করেন যে সমস্ত বিষয়গুলি ঠিক হয়ে যাবে, এটা একটা ভুল ধারণা। কারণ সে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলো, সকল সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক কালচার সবকিছু সে নষ্ট করে দিয়েছিল। সেই জায়গা থেকে বের হওয়ার জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির মধ্যে একটা চেষ্টা রয়েছে। সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। সেই চেষ্টা কি এখনো আছে? অবশ্যই আছে। সবার মধ্যে সেই জোটটা কি আছে আপনাদের এখন? না, জোট দেখেন, গণতন্ত্রের ভাষা, আপনারা যে কাঁধে কাঁধ মিলে নেমেছিলেন, আপনি আমাকে বলতে দেন, গণতন্ত্রের যে ভাষা, সবাই যদি একই সুরে কথা বলে,
তখন সেখানে গণতন্ত্র অনুপস্থিত হয়ে যায়। সেই কারণে আপনার যদি যারা পক্ষ বিপক্ষ এখানে থাকতেই হবে, এর কোনো বিকল্প নেই। সরকার যেমন সংসদের দিক তাকান আপনি, সরকারি দল বিরোধী দল এভাবেই থাকবে এবং এটা রাজনৈতিক মাঠেও থাকবে। রিফাত, আমরা একসাথে আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছি, আমার কোনো ভুল যদি সে দেখে এটা স্কিপ করে যায় তাহলে সেখানে গণতন্ত্র থাকলো না। যে তার ভুল, আমার ভুল তাকে ধরতে হবে, তার ভুল আমাকে ধরতে হবে, সেখান থেকে আমাদের শিক্ষণীয় আছে। এবং সেটা ধরলে তখন মানুষ আসলে এই যে হাসিনা যে কারণে মহা প্রতাপশালী দানবীয় স্বৈরাচার হয়ে গেছিল, কারণ তার ভুল ধরার লোক ছিল না তার আশেপাশে, ঠিক আছে? তার ভুল ধরার লোক যদি থাকতো তাহলে সে এত বড় খারাপ হয়ে যাওয়ার কথা না, কারণ তাদেরও তো একটি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছিল, তার সে শেখ মুজিবের মেয়ে। কিন্তু যখন সবাই বলেছে যে আপা ঠিক আছে আর কি, ঠিক আছে, ইয়েস থ্যাংক ইউ পিএমএ, যখন সবাই চলে গেছে তখন সে মানে তার ভুলের জায়গায় সে অন্ধ হয়ে গেছে, ঠিক আছে? সে মনে করছে আমি সব ঠিক করতেছি। এই যে যদি ভুল ধরাই দেওয়ার প্রবণতা থাকতো তাহলে সে এইরকম মহাপ্রতাপশালী এইভাবে স্বৈরাচার হয়ে যেতে পারে না। দিস মাই পারসেপশন, এবং এটাই সত্য যে ভুল ধরানোর লোক থাকতে হবে আপনার, ঠিক আছে? জি, রিফাত আসবো আপনার কাছে। রিফাত রশিদ, আপনি একটু বলেন, সেটা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী রাজনীতি ঠিক কি চেঞ্জ এলো? আপনি কোনো পরিবর্তন দেখেন? কোনো পরিবর্তন এসেছে? পরিবর্তনের কথা যদি বলি, হাসিনা নাই, এটাই তো বাংলাদেশে অনেক বড় পরিবর্তন। হাসিনার ফ্যাসিজম নাই, মানুষ ভোট দিতে পারছে, এটা একটা বড় পরিবর্তন। মানুষ সমালোচনা করতে পারে, এটা একটা বড় পরিবর্তন। কিন্তু যে টপিকে আমরা ছিলাম আর কি, যে কেন উদযাপন হচ্ছে না, আচ্ছা, আমার মনে হয় সদিচ্ছার অভাব, আর কিচ্ছু না। রাষ্ট্র তো অ্যাবসলিউট পাওয়ার ধারণ করে, যে মানে প্রত্যেকটা নাগরিকের কালেকটিভ যে উইল, কালেকটিভ যে ফোর্স, সেটাই তো রাষ্ট্রের কাছে যায় মিলিত হয়, গভর্নমেন্টের কাছে যায় মিলিত হয়। রাষ্ট্র চাইলে আসলে সব কিছুই সম্ভব। আমার মনে হয় রাষ্ট্র আসলে চাচ্ছে না। অ্যান্ড এই কেন রাষ্ট্র চাবে না কেন? যারা এখন রাষ্ট্র ক্ষমতা আছে তারাও তো সম্মুখ সারির। আমি এই জন্য মানে আমি অবাক হই একদমই ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি অবাক হই কেন বিএনপি গভর্নমেন্ট জুলাইকে উদযাপন করতে চান। এর অনেকগুলো কারণ আছে। না রিফাত, এই যে ভাইয়ের সাথে আই এম নট বার্গেনিং উইথ ইউ, আপনি যেটা বললেন আর রিফাত যেটা বলতেন এটা কিন্তু একচেটি হয়ে যাচ্ছে। রাষ্ট্র উদ্যোগ মানে উদযাপন করতেছে না। আপনি জুলাইয়ের সে প্রথম প্রহর থেকে শুরু করে সরকারের কয়েকটা কতগুলি কর্মসূচি ছিল, আপনি দেখেন তারপরের দিন প্রোগ্রাম হয়েছে, সেটাই রিফাতই বলুন। না, আপনি যদি বলতে চান যে ওই সময় অনেক বেশি হয়েছে এখন কম হয়েছে, আপনি যদি তারিখ ধরে উল্লেখ করেন, আপনি কিন্তু বলতে পারবেন না যে ডক্টর ইউনূসের সময় এই প্রোগ্রামগুলো কর্মসূচিগুলো বেশি ছিল। এই নির্বাচিত সরকার সেই জুলাইয়ের যেভাবে শুরু থেকে আজকে বেশি ছিল ভাই, বেশি ছিল। আপনারা একটু সময় দিচ্ছি, সময় দিব, আপনাকে একটু রিচেক করতে হবে। রিফাতটা শুনে তারপর আপনার কাছে আসবে। দেখেন, এর একটা বড় কারণ হলো, আমান ভাই নিজেই বলছিলেন যে হাসিনা এত প্রতাপশালী স্বৈরাচার যার স্টাবলিশমেন্ট এখনো বহাল আছে। আচ্ছা, তো এই জায়গা থেকে আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই। যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, ঐক্যমত্য কমিশন গঠন হয়, সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় করার জন্য সকলেই প্রস্তাবনা জানায়, বিএনপি বাদে। তখন একটা কথাই বলেছিল যে নির্বাচিত সরকার সকল কিছু সংস্কার করবে। কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচিত সরকার আসার পরেও হাসিনার স্টাবলিশমেন্ট ভাঙতে পারতেছে না। দ্যাট মিনস নির্বাচিত সরকারের থেকেও বড় কোনো সরকার বিএনপি গভর্নমেন্টের মধ্যে আছে যে বিএনপি গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করছে, ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা, আপনি কিভাবে এই বিএনপির থেকে এক্সপেক্ট করেন যে তারা জুলাইকে এত বেশি সেলিব্রেট করবে, যে এইখানের ভিতরে জুলাই বিরোধিতা করার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে ফজলুর রহমানের মতো, মনিয়াপাদের মতো লোকজনদেরকে নিয়োগ দিয়ে রাখছে, যাদের কাজ হলো মিডিয়ায় গিয়ে জুলাই বিরোধিতা করা। স্টুডেন্টরা মানে সে কিছুদিন বলতে, এই তো আমরা দেখতে পাচ্ছিলাম, তাকে যখন বলা হচ্ছিল যে জাতিসংঘ থেকে বলা হয়েছে যে পুলিশ হত্যা হয়েছে 44 জন, তিনি ওইটা বিশ্বাস করে না। তার কাছে জাতিসংঘ ট্রাস্টেড সোর্স না, তার কাছে ট্রাস্টেড সোর্সকে অমিপিয়াল, তার কাছে ট্রাস্টেড সোর্সকে নিঝুম মজুমদার। আপনি যখন নিঝুম মজুমদার এবং অমিপিয়ালদেরকে আপনার রাজনৈতিক দলে এমন কাউকে রাখবেন যার কাছে নিঝুম মজুমদার বা অমিপিয়ালরা জাতিসংঘর থেকে বেশি ট্রাস্টেড, তারা আপনি বলতে পারবেন না যে বিএনপি করে। সে করবে আওয়ামী লীগ, কিন্তু আপনার তাকে বলতে হবে বিএনপি। সে করবে জুলাই বিরোধিতা, কিন্তু আপনার বলতে হবে তাকে মুক্তিযুদ্ধপন্থী। এই ধরনের যে দ্বিচারিতা, আমি বলবো এই দ্বিচারিতার জন্য বিএনপির গভর্নমেন্ট সাফার করতেছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ফজলুর রহমানরা কি বলে, যে হলো গিয়ে এইখানের ভিতরে জুলাইতে কি হয়েছে বা না হয়েছে, তাকে যখন বলা হয় যে এত এত শহীদ হয়েছে, সে বলে এটা হয়েছে কিনা ইতিহাস বিবেচনা করবে, ভবিষ্যতে বিবেচনা হবে। কিন্তু যখন বলা হয় যে পুলিশ হত্যা কি হয়েছে, সে বলে এটা হাজারে গুনতে হবে। অথচ আওয়ামী লীগের যে তালিকা দেয়া, সেইখানেও 44 জনের বেশি দিতে পারে না। সেইখানের ভিতর থেকে 43 জনকে রাষ্ট্র কিন্তু ক্ষতিপূরণ দিয়েছে, একজনেরটা হলো গিয়ে পারিবারিক যে জটিলতা, ওয়ারেস জনিত জটিলতা, সেজন্য ক্ষতিপূরণ দিতে পারেনি। এখন দেখেন এই যে ফজলুর রহমান একজন এমপি, সম্মান দিতে হবে, না হলে হয়তোবা
ওই যে রাষ্ট্রবিরোধিতার মতো বিভিন্ন ধরনের কোট আনকোট না, ওইরকম জিনিসপত্র যুগ চলে নাই, আসতে রিফাত, পারে, ওই যুগ নাই এখন। চলে আসতে পারে। আর স্বাধীনতা আছে, তুমি তাকে নিজেই বলছো একটু আগে। এই জুলাই সেটাই। বিরোধিতার কারণে প্রো জুলাই যে স্টুডেন্টরা মানে সকলেই, ইভেন বিএনপির অনেকেই আছে যারা তাকে ডাকে ফজা পাগলা। আমি তার আসলে ফজা পাগলা বলতে চাই না। বিএনপি কি ডাকে ফজা পাগলা? অনেকেই আছে ছাত্র দলের, আপনি তৃণমূলে যান, অনেকে ডাকেন এবং তার প্রতি অনেকে ক্ষিপ্ত। হয়তোবা আমান ভাই এটা স্বীকার করবে না, আমান ভাই এটা স্বীকার করবে না। আপনি সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখেন বিএনপি তৃণমূলে যারা জুলাইপন্থী, যে ছেলেটা গুলি খাইছে, যে ছেলেটা আহত, সে তো রাজপথে ছিল, তার তো এটা নিয়ে ক্ষোভ আছে। বিএনপির সবাই জুলাইপন্থী, জুলাইয়ের আমি বাইরে সেইটাই ভাই, কিছু লোকজন যে আছে সেটা আপনিও জানেন, এটা আপনি তর্কের ক্ষেত্রে বলবেন, আপনি আপনার রাজনৈতিক দলের স্ট্যান্ড ক্লিয়ার করেন, আপনার সময় আসবে ভাই। তো একটা সিনেমা ছিল রুবেলের, ছোট্টবেলা আমার খুব পছন্দের একটা সিনেমা ছিল, সেটার নাম হলো শেয়ানা পাগল। তো আমি আসলে ফজলুর রহমানকে আসলে পাগল বলতে চাই না, সে হলো শেয়ানা পাগল। এই ধরনের শেয়ানা পাগলরা বিএনপির ভিতরে পেনিট্রেট করে এরা আওয়ামী লীগ করবে এবং বিএনপিকে আওয়ামী লীগ হওয়ার দিকে ধাবিত করবে। এদের কাজ হলো এইটা, এবং এদের প্রেসক্রিপশন আসে দিল্লি থেকে। এদের প্রেসক্রিপশন বাংলাদেশ থেকে আসে না বলেই একটা বছর যাওয়ার পর আমরা জুলাই সেই সেলিব্রেশনটা দেখতে পাচ্ছি না, জুলাইয়ের সাথে মানুষগুলো কানেক্ট করতে পারছে না। আপনি একটু আগে একটা উদাহরণ দিলেন যে চিফ প্রসিকিউটর এবং সাবেক চিফ প্রসিকিউটর কথাগুলো বলেছেন, এটা এই একই প্রোগ্রামে আমিও গেস্ট হিসেবে উপস্থিত ছিলাম। সাবেক চিফ প্রসিকিউটরের পরে চিফ প্রসিকিউটর বক্তব্য দিয়েছে, তারপরে আমি বক্তব্য দিয়েছিলাম। তার আগে আহতদের অনেকে বক্তব্য দিয়েছে। একটা ছেলের ওখানের ভিতরে বক্তব্য দিয়েছিল, যে ছেলেটার মাথায় এখন পর্যন্ত গুলি লেগে আছে, 2 চোখটা আর অন্ধ হয়ে গিয়েছে। সেই ছেলেটা বলছে, আমি আমার চোখের আলো দেখতে চাই না, আমি যা শুনতে চাই দেশটা সুন্দর হয়েছে, দেশটা সংস্কার হয়েছে। যেই জন্য আমরা জুলাই করেছিলাম, যেই জন্য আমরা একটা বাংলাদেশে পরিবর্তন দেখতে পেয়েছিলাম, আমরা সংস্কার চেয়েছিলাম, আমরা নতুন একটা রাষ্ট্র দেখতে চেয়েছিলাম, সেই রাষ্ট্রটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমার তো দেখার সুযোগ নেই, আমি শুনতে পাচ্ছি না। আমার এই কানের ভিতরে প্রত্যেকদিন মনে হচ্ছে যে কেউ গরম সীসা ঢেলে দিচ্ছে। যখন আমি শুনি আমার দেশের ভিতরে এখনো কোনো পরিবর্তন আসে নাই, যখন আমি শুনি আমার দেশের সংসদে দাঁড়িয়ে আমার দেশের নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে অনেকগুলো সংস্কার আমরা এই জন্য বাস্তবায়ন করেছিলাম যাতে নির্বাচনে কেউ বাধা হয়ে না দাঁড়ায়, অর্থাৎ তাদের কাছে সংস্কারের চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ। এটা কেন হয়েছে? কারণ শেখ হাসিনার যে পতনটা, সেটাকে বিপ্লব করতে তারা তো করতে দেয়নি অনেকগুলো কারণে, গণ অভ্যুত্থানের রূপ দিতে চায় না, তারা এটাকে পট পরিবর্তন হিসেবে দেখাতে চায়, যার ফলে শেখ হাসিনাকে আনাটা একটা গ্রাউন্ড তাদের মাঝে তৈরি হয়। এই জন্য আমি বলি যে বিএনপির ভেতরেই আওয়ামী লীগের পন্থী যারা আছে তারা ঘাপটি মেরে লুকে আছে, শেখ হাসিনার এস্টাবলিশমেন্ট ঘাপটি মেরে লুকে আছে, তাদেরকে না সরাইলে তারেক রহমান সাফার করবে, তারেক রহমানের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। আমার অনেকগুলা বিষয় আসছে যে আপনার দলের মধ্যে ঘাপটি মেরে আছে। আমরা এর আগে শুনেছিলাম, গুপ্তর কথা শুনেছিলাম, আওয়ামী লীগের ভিতরে নাকি জামাত গুপ্ত হয়ে আছে। এখন আপনার দলের মধ্যেও আওয়ামী লীগ ঘাপটি মেরে আছে। আবার বিএনপি দ্বিচারিতা করছে জুলাই ইস্যুতে, তারা সাফার করবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এসেছে, আপনি বলেন। দেখুন, সংস্কৃত ভাষায় বলছে আত্মনাং সিদ্ধি, নিজেকে চিনো। কোরআন বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনছে সে সব কিছু চিনতে পারে। আমাদের গুরু লালন শাহ বলছে যে আপন সাধন ভোজন কথা, নিজের বিষয় আর কি, ঠিক আছে। আপনি সক্রেটিস বলছে না, হ্যাঁ উনি তো বলছে নো দাইস, নিজেকে চিনো। এই যে নিজেকে চেনার বিষয়, নিজেকে জানতে হবে, চিন্তা হবে। যেই প্ল্যাটফর্মটার মাধ্যমে বাংলাদেশে একটি এই মহাপ্রতাপশালী স্বৈরাচার হাসিনার পতন হলো, বৈষম্যবিরোধী আন্দোলন, সেখান থেকে পরবর্তীতে আপনার এনসিপি হলো। কিন্তু সেই আমাদের মহান বিপ্লবীরা যখন অনেকে নৈতিকভাবে স্খলিত হয়ে গেল, যখন তাদের কাছ থেকে তারা যে বাংলাদেশের কথা বলে, তারা যে সংস্কারে আলাপ করে, সেইখানে যে আত্মনং সিদ্ধি হইলো না, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু হইলো না, যে নিজেকে তারা পরিবর্তন করতে পারলো না। মানে আমি সবাইকে বলতেছি না, অধিকাংশ বিপ্লবীদের যখন করুণ হাল হইলো, তাদের কাছ থেকে সংস্কারে আলাপ শুনতে শুনতে একটা নির্বাচনকে সুকৌশলে মানে ডিলে করার যে জামাতি এজেন্ডা, তাদের মাধ্যমে, যেটা জামাত নিজে বলতে পারতেছিল না, তাদেরকেও দিয়ে বলাচ্ছিল। প্রফেসর ইউনূস নামাজ পড়তে গেছে, সেখানে বলতে স্যার 5 বছর দালালদের কথা শুনবেন না। অর্থাৎ নির্বাচনকে বিলম্বিত করার যত কৌশল, এই যে আমাদের নতুন মানে যাদের মধ্যে বিপ্লবটা হলো, তাদের উপরে জামাত ভোট করেছিল। এবং এখনো সেই যেটা জামাত নিজে না বলতে পারে, রিফাত বলে না, তাদের অনেক সহযোদ্ধাদের মাধ্যমে দিয়ে সেটি বলে। ফজলুর রহমানের নিয়ে অনেক গাত্রদাহ। কেন ফজলুর রহমানের উপর গাত্রদাহ? কারণ ফজলুর রহমান, যেমন আজকের ফজলুর রহমানকে নিয়ে উনি কথা বলেছেন না, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, উনি পাকিস্তানে গেলেন, ঠিক আছে, ভালো কথা, যাইতে পারেন আপনি, দেশে দেশে সম্পর্ক থাকে, কিন্তু ওনাদের দলে দলে সম্পর্ক, যে জামাত এবং জামাত, সেইখানে তারা উনি যে সফর করেছেন, সেই সফরের যে মোলাকাত করে, সাক্ষাৎ করে, সেটার একটা
গানের মাধ্যমে সেটা উপস্থাপন করছে। যেমন তারেক রহমান মালয়েশিয়া গেছিল, সেখানে আনোয়ার ইব্রাহিমের একটা গান এডিট করে ছেড়েছে, আমার বন্ধু মহাজাদুজান। হ্যাঁ, মহাজাদুজান। সেরকমের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম বুলবুল, তার নুরুল ইসলাম সাদ্দাম, সেখানে একটা গান এডিট করছে যে মুক্তিযুদ্ধের সময় কি বলে কে কোন গুন্ডসে আর কি, মানে আমি লাইনটা আসলে উর্দু ভাষায়, উর্দুতে আমি শুনিনি আসলে। বলছে যে বাংলা অর্থ হচ্ছে এটা, যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে গুন্ডাদেরকে মুক্তিবাহিনীর গুন্ডসে কনলারেগা, মানে মুক্তিবাহিনীর গুন্ডাদের বিরুদ্ধে, মুক্তিবাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে কারা আমাদের পাশে ছিল, সেটা ইসলামী ছাত্র শিবির ছিল। এবং সেই যে আলবদর, অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের কথা বলছে, সেই আলবদরের তারা দেশের সূর্য সন্তান, এইটা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, এইটা ওনারা দেখার পর, এটা নিয়ে বাংলাদেশের সমালোচনা হয়েছে না, আমরা সমালোচনা করেছি, ওনারা এখনো জোটে আছে। আপনারা সমালোচনা করছেন? আমি করেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওনারা সমালোচনা করছেন। আপনাদের দল এনসিপি ওনাদের সাথে আছে, এটা কত বড় একটা বিষয়। অর্থাৎ ফজলুর রহমান তো মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের বয়ান দেয়, সে মুক্তিযোদ্ধা। এই কারণে এই যে মানে করেন যে জামাতের যে একটা শিশু সংগঠন হয়ে গেছে এখন এনসিপি, এরকম বলতে চাই না, কারণ ওনাদেরকে আমি মনে করছিলাম যে এই দেশে ওনাদের মাধ্যমে একটা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এরা সবসময় সম্মানের পাত্র থাকবে। এরা কিন্তু জামাত ছলে বলে কলে কৌশল এদেরকে বুকের মধ্যে নিয়ে এমন তীর মারছে, এখন তার অস্তিত্ব সংকট। আমি কি 30টা সেকেন্ড নিতে পারি? ফজলুর রহমানের উপর সেই গাত্র দাও। ফজলুর রহমান দেশের মুক্তিযোদ্ধা, এবং যারা মুক্তিযুদ্ধকে ডিজোন করে, যারা মুক্তিযুদ্ধের নাম শুনলেই শরীর শিউরে ওঠে, যারা এখন পর্যন্ত বাংলাদেশে বসে এই দুঃসাহস দেখা যায় মুক্তিযুদ্ধে মানে যারা করছে তারা গুন্ডা ছিল, আলবদররা সূর্য সন্তান ছিল, তাদের কাছে ফজলুর রহমান দেখতে খারাপ, শুনতে খারাপ, তার কথাবার্তা খারাপ, তার আলাপ আলোচনা খারাপ। ফজলুর রহমান কোথাও জুলাইকে অবমানন করে এরকম যে এত শহীদ হয়েছে এত হয় না, এরকম একটা বক্তব্য দিচ্ছে, আপনি কোর্ট দেখাইতে পারবেন এখানে? আপনি সাক্ষাৎকারটা দেখেন, আপনি সাক্ষাৎকারটা দেখবেন। এই ধরনের বাংলাদেশের একজন সূর্য সন্তানকে নিয়ে এই ধরনের যে নোংরামি ফজা পাগলা বলে, এরা মানসিকভাবে, আমার মনে হয় আমান ভাই নিজে টকশো করতে করতে অন্যদের জিনিসগুলো দেখার সুযোগ পায় না। আচ্ছা দেখেন, আমি আরো টাইম আছে। আচ্ছা রিফাত, আপনাকে আমি 2 মিনিট সময় দিচ্ছি, আপনি একটু বলবেন, আপনারা যখন পলিটিক্স করেছেন, মানে অভ্যুত্থানে ছিলেন, মাঠে ছিলেন, আমরা সবসময় আপনাদের মুখে না নতুন বন্দোবস্ত, নিউ পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, আমরা মধ্যম পন্থা, এই শব্দগুলো খুব শুনতাম, সেই শব্দগুলো গেল কোথায়? দেখেন, আমি প্রথমে একটা উদাহরণ দিই। একটু আগে জুলাই নিয়ে যে কথাটা হচ্ছিল উদযাপন, সেখানে একটা কোট আমার মাথায় আসছে, সেটা হলো গিয়ে যখন আপনি স্বামী স্ত্রীর মাঝে যখন বিবাহ বার্ষিকী আসে, তখন ওই বিবাহ বার্ষিকীতে যদি হলো গিয়ে স্বামী বিবাহ বার্ষিকী ভুলে যায়, স্ত্রী যখন অভিমান করে, তখন কি লজিক দেয় যে মনের মাঝে যদি থাকে তাহলেই হয়। আমান ভাই অনেকগুলা কোটেশন দিলেন যে নিজেকে চিনো, নিজেকে চিনো, নিজেকে চিনো। সেলিব্রেট করার দরকার নেই, আমার মনে মনে আছে আমি হ্যাপি। সেলিব্রেশনের মধ্য দিয়েই এখন আমরা বেশি সেলিব্রেট করতেছি, সেলিব্রেশনের মধ্য দিয়ে বেঁচে থাকে। প্রোগ্রাম দেখেন, জাতীয়তাবাদী ছাত্র দল, ঠিক আছে, এই 36 দিনে কি কি কর্মসূচি দিয়েছে, প্রেস লিস্টটা দেখেন, আপনি একটু স্টাডি করে আসেন। আমরা আপনাদের আমাদেরও 36 দিনে 36টা প্রোগ্রাম আছে, আমাদেরও 36 দিনে 36টা প্রোগ্রাম আছে, আপনি হয়তো বা দেখেন নাই। তাইলে আপনি কেমনে বলছেন যে আমাদের উদযাপন নাই? আমি তো সেটাই বললাম, জনগণের সাথে সেটার কানেকশন কোথায়? সেটার যে কানেকশনের নাই, আমাদের কর্মসূচিতে হাজার হাজার লোক কানেকশন নাই, সেটা নিজে হোস্ট নিজে দেখাচ্ছেন। এখন আপনি যদি ভাই গায়ের জোরে পাহাড় ঠেলেন যে না সবাই কানেক্টেড হচ্ছে, আপনি নিজেই বললেন যে নিজের মধ্যে থেকে হলো গিয়ে সেলিব্রেট করতে হবে, আবার আপনি বলেন সবাই এখানে মধ্যে হচ্ছে। আমার মনে হয় এটার মাঝে একটা আত্মদ্বন্দ্ব রয়েছে। এখন ইসের ভিতরে যেই কথাটা হচ্ছিল আর কি, যে কেন এই ধরনের ফজলুর রহমান বা অমুক তমুক হাবিজাবি, দেখেন জামাতের সাথে বিএনপির সংসার কত বছরের? দীর্ঘদিনের সংসার। শুধু বিএনপির সাথে না, আওয়ামী লীগের সাথে সংসার করেছে, আওয়ামী লীগের সংসার করেছে, এখন আপনাদের সাথে করতেছে। আমি সেটাই বলতেছি, জামাতের সাথে বিএনপির যে সংসার, সেটা কিন্তু বহু বছরের, লম্বা সময়ের প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হলে তারপর যেরকম হলো গিয়া তারা একে অপরকে দোষারোপ করতে থাকে। আমার মনে হয় যে আমান ভাইরা মনে হয় রাগ করছে ব্রেকআপের পরবর্তীতে, তাই তার এক্সকে দোষারোপ করতেছে। এনসিপির সাথে জামাতের জোট হয়েছে এই শুক্র 8 দিন, এই 8 দিনের ভিতরে মনে হচ্ছে যে তারা খুব খারাপ। দেখেন, জামাতের যেই যুদ্ধাপরাধের যেই ইতিহাসটা, সেইটা নিয়ে একটা প্রপার বাংলাদেশের ভিতরে একটা সমাধানে আসা জরুরি। শেখ হাসিনা এদেরকে এই যে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে ট্রায়াল দিয়ে যে ফাঁসিটা দিয়েছে, এর মধ্য দিয়ে জামাতের পাপগুলোকে কিন্তু মুইছা দিছে। আমার মনে হয় এই জায়গার ভিতরে একটা সলিউশন আসা প্রয়োজন। যারা প্রকৃত যুদ্ধাপরাধী তাদেরকে বিচারের আওতায় এখনো আনতে হবে, এইটা নিয়ে বিন্দু মাত্র কারো কোনো প্রশ্ন নাই। এই যে প্রকৃত যুদ্ধাপরাধীকে তাদেরকে চিহ্নিত না করে, এই সেটেলমেন্টটাকে না করে, এই যে দ্বন্দ্বটাকে এটাকে বাঁচায় রেখে হাসিনা কিন্তু 50 বছর রাজনীতি করছে, যে জামাত হলো গিয়ে স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগ হলো স্বাধীনতাপন্থী। আমরা কি এই রাজনীতিকে বাঁচায় রাখতে চাই কি চাই না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় জামাতের যে যুদ্ধাপরাধের
রিফাত, আওয়ামী লীগের বিষয় আমি বাদ দিই। এটা সেটেলড হওয়া জরুরি। হ্যাঁ, আওয়ামী লীগের বিষয়টা বাদই দিলাম, জামাত কি স্বাধীনতা বিরোধী না? আমি কি বললাম, এইটা তো আমি জামাতের যে ওই সময়কার ভূমিকা, জামাত এই সময়ের ভিতরে তারা একটা ব্যাখ্যা দেয় যে সেটা একটা রাজনৈতিক হলো গিয়া প্রশ্ন। আমার যদি পার্সোনাল বক্তব্যের জায়গা থেকে বলেন, আমি এটা দলীয় জায়গার বাইরে থেকে বলতে চাই, সেইটা হলো যেহেতু দলের প্রধান আমি না বা এইটা আমি করতে পারি না, আমি আমার পার্সোনাল জায়গা থেকে বলতে চাই যে আমাদের একটা বড় অংশ ওই সময়কার নেতৃত্বে যারা ছিল তারা স্বাধীনতা বিরোধী ছিল এবং তাদেরকে প্রপার বিচারের আওতায় আনতে হবে। বিচার না করে আপনি যে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে ভুয়া সাক্ষীগুলো নিয়ে এসে এই যে একটা বিচার করলেন, সেই জায়গাটা কাজ করতে ফাঁসি দিলেন, এইটার মধ্য দিয়ে জামাতের যে পাপটা, সেই পাপটাকে আপনি লঘু করছেন, তাদেরকে মাফ করে দিচ্ছেন, জনগণের মনে জামাতের প্রতি সিম্প্যাথি দিছে। এই জিনিসটা করা ভুল হয়েছে এবং ওই সময় বিএনপি এই জিনিসটার ভিতরে ঘি ঢালছে, ওই সময়ের ভিতরে বিএনপি এই জিনিসটাতে মদত দিছে, ওই সময়ের জোট সঙ্গী। বিএনপি কেন ক্লিয়ার করে নাই? বিএনপি কেন ক্লিয়ার করে নাই যে জামাতের সাথে আমাদের এটা ইলেকটোরাল জোট? আমরা তো এখনো বলতেছি এটা ইলেকটোরাল জোট। লোকাল গভর্নমেন্ট ইলেকশনের সময় আমরা আলাদা আলাদা ক্যান্ডিডেট দিচ্ছি, এটা ভাঙতেও পারে। লোকাল গভর্নমেন্টের সময় আমরা আলাদা আলাদা ক্যান্ডিডেট দিচ্ছি, দ্যাট মিনস এই জোটটা ইলেকটোরাল জায়গা থেকে এখনো খুব একটা কার্যকরী 11 দলীয় জোট সংস্কারের প্রশ্নে আছে শুধু কেবলমাত্র। আমি আপনাকে একটা ছোট্ট কোয়েশ্চেন করি, আমান ভাইকে একটা কোয়েশ্চেন করি, জামাত কি প্রো জুলাই? আপনি আমাকে এটা অ্যান্সার দেন, জামাত বা শিবির এরা কি প্রো জুলাই কিনা? সেটাই বিরতির পরে এসে আমি আমাকে জিজ্ঞাসা করি। একটা ব্রেক নেই, একটা ব্রেক নেই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবার আমরা আলোচনায় ফিরলাম। আমি যেতে চাই আমানুল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনি একটু বলবেন, যেমন রিফাত বিরতির আগে প্রশ্ন করেছিল জামাত কি প্রো জুলাই কি না? দেখুন, জামাত জুলাইয়ের পক্ষে না বিপক্ষে তার আগে একটু বলি, মানে আমার মানে বিএনপির সাথে জামাতের যে দীর্ঘদিনের প্রেম, তারপরে সেটার বিচ্ছেদ, সে বলুক এই প্রেম বিএনপির সাথে আছে, আওয়ামী লীগের সাথে আছে, এনসিপির সাথে আছে, বলতে দেন, শেষ সংসার এখন তার। মানুষ তো ওটা দেখছে আগে। সেটাই বলেন, এটা নিয়ে বিএনপির সাথে থাকাকালীন সময় বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির সাথে থাকাকালীন সময় আজকে যে অধ্যত্ত জামাত মুক্তিযুদ্ধ নিয়ে দেখায়, সেই ধরনের একটা শব্দ চয়ন কি ওই পুরো মেয়াদে করছে কিনা? নিজের ঘরের দোষ কেউ দেখে না। না, আশ্চর্য কথা। এখন এটিএম আজহারুল ইসলাম বলতেছে যে 24-এর পরে আর 71 নিয়ে কোনো প্রসঙ্গই থাকার কথা না, 71-এর প্রসঙ্গ আসারই কথা না। এখন ওনারা বলতেছেন যে 71 ছিল একটি প্রতিরোধ যুদ্ধ, সেটা মুক্তিযুদ্ধ ছিল না। এটা পরীক্ষার প্রশ্নতে আসছে এখন একটা পরীক্ষার প্রশ্ন তো তারা তো বক্তব্য বলে। এবং এই যে ইসলামী ছাত্র শিবির তো মানে জামাতের অন্যতম ভ্যানগার্ড, সেটার সভাপতি, এই যে গুন্ডার কথাটা বললাম যে আলবদরের, তারা ভালো ছিল, সূর্য সন্তান, মুক্তিযোদ্ধারা গুন্ডা, এরকমের শত শত 5 তারিখের পরে কোটেশন তাদের ইসে দেওয়া যাবে না। জামাতের নেতা কর্মীরা মুক্তিযুদ্ধকে এরকম অবমাননা করে কথাবার্তা বলছে। এখন যেই প্রজন্ম যাদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে যে না, এরা হাসিনার ভয়াবহ দানবীয় ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলতেছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা একবারও কি এই যে মুক্তিযুদ্ধ কি তারা স্বীকার করে না, মুক্তিযুদ্ধ কি তারা অন করে না? তারা একবারও কি জামাতের এইসব বক্তব্যের বিরুদ্ধে তারা বলছে যে এটা ঠিক না, এটা বললেন কেন, এটা প্রতিবাদ করছে? এই যে বায়াসড হয়ে যায় এই প্রজন্মের কাছ থেকে বাংলাদেশের মানুষ। সংসদের ভিতরে এনসিপি কি জামাতের বিপক্ষে গিয়ে ওই শুনেন এইসব যখন এই যে সংসদের আলাপটা কুসুম মনে হয়, বিরুদ্ধে যেরকমের খুব মানে একদম মানে পাগল বানিয়ে ফেলালেন, ফজা পাগলা বলতে চাইলেন, ঠিক আছে, আপনার লোকজন বলে, কিন্তু এই যে এত বড় অধ্যত্ত দেখাইলো আপনার মুক্তিযুদ্ধকে নিয়ে, আপনার স্বাধীনতাকে নিয়ে, সেই বিষয়ে আপনাদের নির্বিকার অবস্থা মানুষ। আপনার মনে হয় নির্বিকার অবস্থা? আপনি দেখেন না, আমি তো বললাম আপনার সামনে কমিটি আসবে ভাই, আপনি হয়তো এটা নিয়ে দৌড়াদৌড়িতে ব্যস্ত, আপনি একটু দেখেন যে আসলেই বলতেছে কি বলতেছে না, আসলেই কি জনগণ বলতেছে কি বলতেছে না, আপনি একটু ফেসবুক খুলে দেখেন। কেন দেখবো না, আমি দেখে শুনে তো বলতেছি। আপনার বিএনপির বা ছাত্রদলের অ্যাক্টিভিস্ট যারা আছে তাদেরকেও আপনি দেখেন না। নিয়ে গাত্রদাহ, সে জামাতের বিরুদ্ধে কথা বলে। এই কালকে যদি এই ফজলুর রহমান বলে যে জামাতের আবির একজন ভালো মানুষ, দেখবেন যে আবার লাভ রিয়াক্ট শুরু করে দেবে। এদের চরিত্র হলো এরকমের। 47 এবং 71 নিয়ে, মানে 47-এর বিষয়ে তারা কথা বলে, ঠিক আছে, জামাতের লোকজন। 71-এর মনে করেন এদের সে কিছু হয় নাই। এবং এই যে 24-এর বিষয়টা, 24-এর আন্দোলনে উনি যে প্রো জুলাই বললো, জামাত অবশ্যই জুলাইয়ের পক্ষে, জুলাই বিরোধী শক্তি হবে কেন? তাহলে যে 11 দলীয় জোটটা যেটা হইছে সেইটা সংস্কারের প্রশ্নে জুলাইপন্থী যারা আছে তাদের কেবল একটা ঐক্য জোট তৈরি হয়েছে, যেহেতু আপনি স্বীকার করলেন জামাত একটি প্রো জুলাই, জামাত যেহেতু প্রো জুলাই, তাই এবং সংস্কারের প্রশ্নে তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তাই আপনি স্বীকার করলেন যে এই জোটটার প্রয়োজনীয়তা কি। এবং আমরা বলছি ইলেকটোরাল জোট,
ইলেকশনের পরবর্তীতেও সংস্কারের প্রশ্নে এই জোটটা টিকে আমি আছে। তো বলি না যে যেদিন এই আপনারা প্রশ্নটা solve হবে, আমরা জোট ভেঙে দিব। এই প্রশ্ন এদিকে solve হলে আমরা জোট ভেঙে দিব। আদর্শগত না, মোটেও জোট নয়। আদর্শিক জোট না, আমরা একটা মধ্যপন্থী দল। আচ্ছা এবং বলেন জামাতের আমরা সমালোচনা করি, আপনি আমাদের ফেসবুক টাইমলাইন রিফাত, আমি সময় দিব আপনারে, অবশ্যই আমি সময় দিব। অবশ্যই। হ্যাঁ, এত আমান বড় ভাই। একটা বিষয়, মুক্তিযোদ্ধা যারা তাদেরকে গুন্ডা বললো, কি সমালোচনা করছেন, কোথায়? এটা কর্মসূচি দেওয়া উচিত ছিল আপনাদের, যেটা কেন বললো? আপনারা কর্মসূচি দেন নাই, আমরা তো তারা তো যেটা করে সেটা তো আমরা বলি, তা আমি এসে এই কথা বললাম। কিন্তু আপনারা কর্মসূচি দেন নাই, তো এটা তো আমরা আশ্চর্য হই। না, এই যে মানে শিবির সানাদের মতো কথাবার্তা বলতেছেন, এগুলি তো ঠিক না। যে না, মুক্তিযোদ্ধা আপনি এরকম আপনি কথাবার্তা যদি ভাই বলতেছেন। ট্যাগিং এর রাজনীতি না, না, করেন, না, আপনাকেও না। ট্যাগিং এর রাজনীতি করা হয়েছে। না, না না আমান ভাই, আপনি এটা করতে পারেন না, আপনি আমাকে শিবির ছানা বলতে পারেন না। না, আপনারা আপনি কেন- নিজে জানেন আপনার থেকে বেশি শিবিরের সমালোচনা আমি করে আসছি। আপনি আমার at least social media টা- বলছি, আর রিফাত রশিদ তো মুক্তিযোদ্ধাই প্রজন্মের, না, কিন্তু একজন না, মুক্তিযোদ্ধা হয়ে না, না, আপনি যে বললেন আমি সেনার মতো কথা বলি, নিশ্চিত থাকেন। ভাই, শিবির এটা সেনা আপনার না। এক্সপান্স করা উচিত। রিফাত, NCP আপনার এই শব্দটা এক্সপান্স করা উচিত। আপনাকে বলি নাই তো। আমি এখানে জামাতকে রিপ্রেজেন্ট করতে আসিনি, আমি এখানে এনসিপি Right, right, you are. আপনার এনসিপি নিয়ে কথা বলা উচিত, এনসিপির সমালোচনা নিয়ে কথা বলা উচিত। আপনি শুরু থেকে না, জামাতের আপনার- আপনি শুরু থেকেই জামাতের গণ্ডিতে থেকে এনসিপি কে ইরিলিভেন্ট করতে চাচ্ছেন, কিন্তু এনসিপি রেলিভেন্ট বলেই আজকে তারা টকশোতে ডাকছে। এনসিপি নিয়ে কথা বলেন, আমি না, এনসিপি NCP অবশ্যই relevant, না, relevant ডাকতে কথা পারবো। বললে ওকে, আমান ভাই, আপনি এনসিপি নিয়ে বলেন, ঠিক আমি আছে, জামাত আমরা নিয়ে আলোচনায় আমি ফিরতে বলবোই চাই। না। হ্যাঁ, আমরা আলোচনায় ফিরতে চাই। রিফাত, আমরা কে আলোচনায় ফিরতে জামাতের চাই। নিয়ে কথা আপনি বলেন? জামাতের এটা কারোর সাথে তার বা ইচ্ছা। শিবিরের কারোর সাথে টকশোতে গেলে তার সাথে এগুলা বলেন, আমি এটা শুনতেই চাচ্ছি না। কেন আমান ভাই, আমান ভাই, একটা ফজলুর রহমানের প্রশ্ন। কথা গায়ে লাগবে? শিবির যে মুক্তিযোদ্ধা অপমান করছে, এটা কেন গায়ে লাগবে না? আমার এটা তো গায়ে বয়স্ক লাগছে, বয়স। আমার গায়ে লাগছে, ওই গায়ে আপনার লাগছে। মনে হয় আমার গায়ে লাগে নাই, কারণ লাগে আপনি নাই তো। কারণ লাগে আপনি নাই তো। অবগত না। আমি কি বলবো ভাই, অবগত চোখ না? কানটা খোলা রাখেন, চোখ আপনি কানটা দেখাইতে খোলা রাখেন। পারবেন? আপনার সোশ্যাল মিডিয়া আপনি এটা নিয়ে প্রতিবাদ করছেন? আপনি আসেন। আপনার সংগঠন কথা প্রতিবাদ করছে এটা নিয়ে? আমাদের ছাত্র সংগঠনের প্রত্যেকে এখানে আমি নিয়ে অন্য একটা প্রতিবাদ প্রশ্ন করেছে, আসি, আপনি অন্য হয়তোবা প্রশ্ন। দেখেন নাই। আমি একটা অন্য প্রশ্ন ওই তো বললাম আমি, অন্য প্রশ্ন আসে আমি, সেটা হচ্ছে যে মানে শেখ হাসিনা তো চলে গেছেন, এখান থেকে দেশ থেকে চলে গেছেন, তিনি আবার এটা মানে লেটেস্ট ইস্যু হলো, পুরান হয়ে গেছে গত কয়েকদিন ধরেই। এটা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, ইউটিউব বলেন, টেলিভিশন, পত্রপত্রিকা বেশ ব্যাপক শোরগোল পাকিয়েছে। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চান, এটা তিনি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। বিষয়টা হচ্ছে তার এই যে দেশে ফেরা, এইটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা তো জুলাই যোদ্ধা, সম্মুখ সারির যোদ্ধা, তার নেতাকর্মীরা কি চাঙ্গা হচ্ছে তার এই ঘোষণা? ধন্যবাদ আপনাকে। দেখুন, যে এই মুহূর্তে আপনি আমাকে প্রশ্ন করছেন, এই মুহূর্তে আমাদের মনে করেন এখান থেকে কিছু দূরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা মাজারুল ইসলাম রাসেল গুম অবস্থায় আছে, আলামিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুম অবস্থায় আছে। এই সবুজবাগের আমাদের সভাপতি ছিল মাহবুব হাসান সুজন, গুম অবস্থায় আছে। তার সেক্রেটারি সুজন মোল্লা, আপনার সেলিম রেজা পিন্টু। এইখানে আমি 50 জনের নাম বলতে পারবো, যে যারা এখন পর্যন্ত তাদের মা বাবা তাদের সন্তানের জন্য অপেক্ষা করতেছে। আমরা যখন কথা বলতেছি এখনো এই জুলাই যে মনে করেন যারা আহত হয়েছে, এরকমের অসংখ্য মানুষ এখন পর্যন্ত সুস্থ হয় না। ঠিক আছে, আমাদের আপনি যদি আহাদের কথা বলি, যে 4 বছরের আহাদ এবং 6 বছরের রিয়া গ্রুপ থেকে শুরু করে 132 জন শিশু শাহাদাত বরণ করেছে, তাদের যে সন্তানের মানে এই যে মা বাবার বুক খালি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত বেশি হত্যা করে, এত গণহত্যার নেতৃত্ব দেওয়া নির্দেশদাতা একজন মানুষ, সে বাংলাদেশে ফিরে আসবে, সেই প্রশ্ন শোনার পরে মানে মানে ওই যে বলে না, শরীরে রক্ত গরম হয়ে যায়। ওই একটা কথা আছে, কৃষ্ণচন্দ্র মজুমদারের কয়েকটা লাইন আছে যে যতদিন ভবে না হবে না হবে, তোমার অবস্থা আমার সম, ঈষৎ শুনিবে ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে, বুঝিবেন না বুঝিবে, যাতনা মম। যে অবস্থা আমাদের হয়েছে, যেই মানে এই যে আমি কথা বলতেছি, আমি এখনো মানে স্বাভাবিক না, ঠিক আছে? যে শারীরিক টর্চারের মধ্যে পড়ছি, সে অবস্থায় সেই গণহত্যার নেতৃত্ব দানকারী নির্দেশদাতা এবং যার নির্দেশনায় সারা দেশে এগুলি হয়েছে, সেই মানে খুনি, সেই মহা খুনি, সে বাংলাদেশে ফিরবে, এই কথা যদি কেউ বিশ্বাস করে, সে মানসিকভাবে অসুস্থ। এসে যদি পড়ে কি করবে? শোনেন আমি বলি, যদি এসেই পড়ে, রিফাদার আমি একটা ইস্যু নিয়ে এখন ঝগড়া হলো না, হ্যাঁ, আমরা কিন্তু আবার এই ইস্যুর কথা শুনলে আবার ওই কাঁধে কাঁধ মিলে আমরা যুদ্ধ করব, ঠিক আছে, আবার রাস্তায় নিয়ে যাবে। কিন্তু সেই যুদ্ধ করাটা লাগবে না। কারণ হচ্ছে কি, যেই মহিলা একেবারে মানে পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা খুবই নজিরবিহীন, একেবারে ফুটপাত থেকে সংসদ ভবন পর্যন্ত, একেবারে মোল্লা পুরোহিত মসজিদের ইমাম থেকে শুরু করে একেবারে কর্মী সবার পালানো লাগছে। কত বড় নির্লজ্জ বেহায়া একটা দল! এরা সবাই পালানোর পরে কোটি কোটি মানুষ রাস্তায় নামলো যাদের বিরুদ্ধে। এখন এরা বলে যে সোশ্যাল মিডিয়া খুললে এত কোটি লোক রিসিভ করতে যাবে, অত কোটি বিমানবন্দরে যাবে। আরে ভাই, 5 লাখ লোক জড়ো করো না, আমরা ওই 5 লাখ লোক দেখতে চাই যে কোন 5 লাখ, কার আয়রা, কোথার থেকে আসবে, এটা কি আসমান থেকে নাজিল হবো নাকি? সুতরাং
এইটা হচ্ছে একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, আর কিছুই না। যে সেটা আওয়াজ দিচ্ছে, বেসিক্যালি তো আওয়ামী লীগ চরিত্রগত একটা চাপাবাজ দল, ঠিক আছে, এরা একদম চাপাবাজ দলই। যেমন ওয়াহিদুল কাদেরের বক্তব্যগুলি আপনি দেখেন, মির্জা ফখরুল সহ বিরোধী মতের যারা, তাদের নিয়ে কি ধরনের অশ্রাব্য ভাষায় কিভাবে মানে তিরস্কার করে কথা বলতো, পুরা চাপাবাজি। সুতরাং যাদের মানে মাঠে কোনো ধরনের অস্তিত্ব নাই, মিছিলটা কি স্টাইলে দেয়, মনে করেন যে একটা মিছিল দিচ্ছে 5 সেকেন্ড, তার 7 সেকেন্ড 10 সেকেন্ডের পাশে যে রিক্সাওয়ালা, সেই রিক্সা থামায়া নামবে, এর মধ্যে পাওয়া যাচ্ছে না। দোকানদার শাটার জাগানোর আগে নাই, আপনার কেউ একজন দেখবে, বাংলাদেশের মানুষ একজন মানুষের ধাওয়া দিলে সব মনে করেন দৌড়। সেই অবস্থায় সেই দলটা আজ মানে হাসিনা নামবে, হাসিনা ওইভাবে স্বাভাবিকভাবে নামার তো কোনো সুযোগই নেই, সে তো আসামি, এটা তো প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে নিয়ে আসা হবে। এবং আমরা তো মানে খুব সিরিয়াসলি তার জন্য অপেক্ষা করতেছি যে সে আসুক। আসার জন্য দেশে মিছিল মিটিং হচ্ছে, আমি স্লোগান দিচ্ছি যে ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও। তো আমরা তো তার চাই সে আসুক, আসার পরে কি হবে সেটা দেখা যাবে। ভাই, ভারত বলছে যে তিনি নিজের ইচ্ছায় এসেছেন, আবার নিজের ইচ্ছায় যাবেন, মানে এখানে যে প্রত্যর্পণ চুক্তির কথা বলা হচ্ছে সেই জায়গাটা তারা এড়িয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে পরে আসবো। আচ্ছা রিফাত, সেটা আবার আলোচনা করলে হয় কি, বিএনপি, জামাত, এনসিপি আসবেই। ধরেন জামাতের নেতা গোলাম পরোয়ার তিনি বলেছেন কি, এই যে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার একটা অভিযোগ করছে সরকারের একটি অংশের বিরুদ্ধে। এটা গত 2 দিন আগে তিনি অভিযোগটা করেছেন। এই নিয়ে যদি কথা বলতে চাই, মানে সে বিএনপির দিকে আঙুল তুলছে, তাদের আশ্রয় প্রশ্রয়ে সরকারের একটি অংশ, এইভাবে বলেছেন। দেখুন, আপনি যখন রাষ্ট্র ক্ষমতায়, হ্যাঁ, তখন আপনার কিন্তু এই দায় নিতে হবে। ইন্টারিম গভর্নমেন্টও আমরা কি আওয়ামী লীগের এত আশ্রয় প্রশ্রয় দেখতে পেয়েছি? ইন্টারিম গভর্নমেন্ট তো যেটা আমি বলি কোট আন কোট জনবিচ্ছিন্ন গভর্নমেন্ট, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না, তারাও কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারছে। কিন্তু দেখা যাচ্ছে কি, বিএনপির যাদের হলো গিয়ে সারা বাংলাদেশে সংগঠন আছে এবং বিস্তৃত সংগঠন আছে, যারা মানে খুব ভালোভাবে একদম 2/3 বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, গভর্নমেন্ট আছে, তারা এটা কন্ট্রোল করতে পারতেছে না। আপনার কি মনে হয় না যে এইখানের ভিতরে বিএনপির ভিতর থেকেই কিছু লোকজন, সেই আবারও একই কথা বলতেছি, এইখানের ভিতর থেকে টাকা পয়সা খেয়ে করেছে? চট্টগ্রামে আমরা বিভিন্ন কথা শুনতে পাইছি আর কি, যে স্পট ভাড়া দেওয়া হয়। স্পট মানে হলো গিয়ে এই স্পট ভাড়া দেওয়া হয়, মানে রাজপথে স্পট ভাড়া দেওয়া হয় যে অমুক জায়গার ভিতরে আপনি 30 সেকেন্ড মিছিল করতে পারবেন, 30 সেকেন্ড আমরা প্রোটেকশন দিব। ওই 30 সেকেন্ড আপনার কিছু করতে পারা হবে না, 30 সেকেন্ড পর আমাদের নেতাকর্মী ধাওয়া করবে, তারপর আপনারা পালায় যাবেন। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এই ধরনের ঘটনাগুলো ঘটছে। একটা ফোনালা ফাঁস হয়েছে, সেটা আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল না, ছাত্রলীগের এক নেতা ফোনালা ফাঁস হয়েছে। নতুন একটা আইডিয়া। আচ্ছা রিফাত, এইটা ভাইয়ের মনে হচ্ছে, আমি একটু বলি, আমি আপনাকে একটু বলি আর কি। এখন যেই প্রসঙ্গে আমরা ছিলাম আর কি, যে শেখ হাসিনার দেশে ফিরবে এই প্রশ্নের ভিতরে আমার খুব পছন্দের একটা গান আছে। সেখানের ভিতরে বলেছিল, আকাশের ওই নীলে ভাবছি যাবো চলে, পথটা ভব ঘুরে ফেরে না, হলো না ফেরা হলো না। শেখ হাসিনা মনে হয় এই গানটা ব্যাকগ্রাউন্ডে সারাদিন শোনে আর বলে হলো না ফেরা হলো না, এই গানটা আবার শুনে। আবার পপায়েরও একটা গান আছে এরকম, যে ফেরা হলো না ঘরে না, ফিরলো ঘর দিকে আমার। তো আমার মনে হচ্ছে শেখ হাসিনা প্রত্যেক দিন এই যে স্যাড সং শোনে আর হলো গিয়া এই ধরনের আফসোস করতে থাকে, মায়া কান্না করতে থাকে যে কবে যাব কবে যাব। হুট করে একটা কথা বলে ফেলছে, শেখ হাসিনা দেশে ফিরবে না। 1 নম্বর প্রশ্ন, যদি ফিরতে চায় ভারত তাকে লাথি দিয়ে বিদায় করে দিচ্ছে। এখন তার এরকম একটা ওই যেটা হয় আর কি, ঘাড় ধরে যখন কেউ বের করে দিতে চায়, তখন আমরা যখন ছোটবেলায় একটা জিনিস করতাম আর কি, স্কুল থেকে যখন টিচাররা আমাদেরকে বলতো যে হলো গিয়ে এই ছেলে ক্লাসে বের হয়ে যাও, তখন আমরা কলারটাকে এইভাবে একটা টান দিতাম, টান দেওয়ার পর এমনি সোজা হয়ে বের হইতাম, যাতে আমরা সোয়াগটা দেখাতে পারি যে স্যার আপনার সামনে একটা ভাব নিয়ে বেরোলাম, আসলে তো বের করে দিছে। তো হাসিনার অবস্থা এরকম হয়, ভারত তাকে বের করে দিচ্ছে লাথি দিয়ে, এই জন্য সে এই ধরনের কথাবার্তা বলতেছে। অন্যথায় হাসিনা এই দেশের ভিতরে ফিরবে না। যে দেশের ভিতর থেকে ইমাম, মোল্লা, মুয়াজ্জিম সবাইকে নিয়ে পালায় গেছে, তার পক্ষে দেশে ফিরে আসা সম্ভব না। আর যেই ধরনের কথাবার্তা বলা হয় যে শেখ হাসিনার এত কর্মী 10 কোটি লোক রিসিভ করবে, এত কোটি লোক রিসিভ করবে, দেখেন যারা যেই দলের নেতাকর্মীরা মিছিল করে, যাদের টাইমিং 5 থেকে 6 সেকেন্ড, এই 5 থেকে 6 সেকেন্ড টাইমিংওয়ালা লোকজন যদি বলে যে এখানের ভিতরে তার অনেক বড় খেলা দেখায় দিবে, এই জিনিসগুলো আসলে হাস্যকরই শোনায় এবং এই জিনিস শুনলে আমরা হাসি। আমি আমার গোটা জীবনের ভিতরে মব সাপোর্ট করি না। আমি জানি না এটা বাড়াবাড়ি হয়ে যাবে কিনা, এটা আপনারা কোট করতে পারবেন কিনা, কোট করলে করতে পারেন, এটা সমস্যা নাই। আমি আমার জীবনে মবকে সাপোর্ট করি না, বাট হাসিনা যদি ফিরে ওই একটা দিন আমি একটা মব সাপোর্ট করবো ভাই। আই এম সরি টু সে, এই জিনিসটা আমি বলে আসলে শেষ করতে দিতে অনেক কথাই একটা কথার মধ্যে দিয়ে শেষ করে দিছে। আমার বিরতি থেকে এসে আপনার কাছে আসবো। হ্যাঁ, একটা ব্রেক নিতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিল্ম আলোচনা। আমরা কথা বলছিলাম দুর্যোগের রাজনীতি নিয়ে। আমি যেতে চাই আমানুল্লাহ আমান আপনার কাছে। আপনি অনেক কথা রিফাত বলেছে, একটা মজার খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছে যে স্পট ভাড়া দেওয়া হয়,
30 সেকেন্ড বা 40 সেকেন্ডের জন্য ওই স্পটের মধ্যে তারা মিছিল করবে আওয়ামী লীগ, এরপরে আবার তারা চলে যাবে চট করে। হ্যাঁ, এই অভিযোগ মানে আপনাদের বিরুদ্ধে, মানে বিএনপির বিরুদ্ধে। এটা খুব ইন্টারেস্টিং। আমার কাছে ইন্টারেস্টিং লাগছে আরো একটি মানে হ্যাঁ। সম্পূরক কারণে, সেটা হচ্ছে চট্টগ্রামের যে ঘটনা, মানে কয়েকটা মিছিল দেখলাম, হ্যাঁ। একটা মিছিলের আগে পরে একটা ভিডিওই ভাইরাল হয়েছিল ছাত্রলীগের পলাতক এক নেতার সাথে, ইন্ডিয়ায় আছেন, এবং যার সাথে কথা বলতেছিল এখানে সেই ছেলে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। এই যে ও আগের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা না, আমি এই জিনিসটা স্পষ্ট করি। আমি বলি সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা না, সে এনসিপিতে যুক্ত হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে তাকে হলো গিয়ে বের করে দেওয়া হয়। এবং সেই কল রেকর্ডে সে বলেছিল যে বিএনপিরও এখানের ভিতরে সমর্থন আছে, বিএনপি নেতাদের সাথে আমি কথা বলেছি যে হলো গিয়া তারা পুরো কেউ আপনাদের কোনো জ্ঞানদাম করবে না। আচ্ছা, সে আমাদের সাথে যুক্ত না, কিন্তু তার কল রেকর্ডে স্পষ্টভাবে বিএনপির নাম আছে। আচ্ছা ঠিক আছে, আমার বলেন। কিন্তু স্পেসিফিক বিএনপির কেউ করছে এরকম কিন্তু একটা উদাহরণ রিফাত দেখাতে পারবে না, কোনো সুযোগ ওই কল রেকর্ডটা শুনলেই হবে। মানে কি জাতো না বিশ্বে কবুয়াশি বিশ্বে দংশিনী যারা, সবাই জানে, একদম তারা পড়ালেখা করছে। মাইর খেলাম আমরা, আমাদের এত গুম হইলো, এত জুলুমের শিকার হইলো, এত নিপীড়নের শিকার হইলো, আওয়ামী লীগের প্রতি আমাদের একেবারে দরদ আসবে, আর অন্যরা আমান ভাই কি বলতে চান আমি মাইর খাই নাই? না তোমার কথা, আরে ভাই তোমরা তো মাইর খাইছো ভাই, শুক্র 8 দিন আমরা মাইর খেতে ধরে মাইর খাচ্ছি ভাই, কথাটা শুনুন। তাদের মাইর খাওয়াটা দীর্ঘদিন। আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় বিএনপি দেয়, এই কথাটা যে রিফাত বললো খুব কষ্ট লাগলো। বিষয় হচ্ছে আমাদের কষ্ট আমাদেরও লাগে যখন আপনারা শেল্টার দেন ভাই। তোমরা আরে ভাই তোমরা কষ্ট যে আমাদের লাগে এটা আপনি জানেন। শোনো, তোমাদের অনেক নেতারা টিকে আছে তো আওয়ামী লীগের কাছ থেকে হেল্প নিয়ে, যারা ভাই সেম টু ইউ ভাই, আপনাদেরও অনেক নেতারা টিকে আছে, এই যে আপনাদেরও অনেক নেতারা দেখেন দুই মোল্লা এই গেছে মুহূর্তে বাংলাদেশের, এই মুহূর্তে বাংলাদেশের দ্বিতীয় প্রভাবশালী মানুষ হিসেবে যাকে দেখা হয় আর কি, যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উনি হয়তোবা বিএনপির নেক্সট বড় পোস্টের ভিতরে টপ 2 এর ভিতরে আসবে বলে আমরা শুনতে পাচ্ছি। উনি কার গাড়িতে চলে শোকজ খেয়েছিলেন আমাদের মনে আছে, আওয়ামী লীগের ব্যাংক লুটকারী, আওয়ামী লীগের ক্যাশিয়ার এস আলমের গাড়িতে চড়েই করেছেন। ভাই কে কার দয়ায় বেঁচে আছে, কে কার টাকায় বেঁচে আছে, এই জিনিসটা পাবলিক দেখছে। তো জামাতের সাথে থাকতে থাকতে ফুয়াদ ভাই গো এদের মতো গলাবাজি শিখে গেছে। আমি যখন এক্সাম্পল দেই, আমি যখন ফ্যাক্ট বলি, তখন আপনি এটা জামাত ট্যাগ দেন। আমি আপনার সময় দিব, শিবির ট্যাগ দেওয়া হতো ভাই, এই ট্যাগ বাজিটা পাল্টা। আমি সময় দিব, শেষ করুন, আপনারা সময় দিব। সালাউদ্দিন আহমেদকে নিয়ে যেটা বললা, মানে এইখান থেকে আমাদের জনাব নাহিদ ইসলাম বা আপনি বলেন, যেই বলেন, কোনো স্থানীয় মানে দেখা গেছে ঢাকা থেকে কোনো জেলায় গেছে বা মহানগরে গেছে, সেখানকার ওই নেতার জন্য রিসিভ করার বা তার বিদায় দেওয়ার যে গাড়ি টাড়ি, এগুলো কিন্তু স্থানীয় লোকজন নিয়ে আসে। সেইটা যে তার অগোচরে হয়েছে সেটার ব্যাখ্যা কিন্তু ওই সময় দেওয়া হয়েছে, এবং দল থেকে কিন্তু তাকে, তার মধ্যে একজন সিনিয়র নেতাকে কিন্তু শোকজ করা হয়েছিল। এটা মাথায় রাখতে হবে। বিষয় হলো বিএনপির স্ট্যান্ডটা, আরে ভাই এইভাবে যদি গণহারে বলে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করেন তাহলে তার কিছু করার নাই। আর আওয়ামী লীগের বিষয়ে যে যারা বড় বড় আওয়াজ দিচ্ছে, আমরা যদি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করি তাহলে সেটা প্রাসঙ্গিক, শুনেন বিএনপিরা যদি প্রাসঙ্গিক করে সেটা প্রাসঙ্গিক। আচ্ছা ভাই বলেন ছাত্রলীগ, আমি চুপ করে রইলাম ভাই, আর কিছু বলবো না। আওয়ামী লীগ, হ্যাঁ সময় দেন ভাই। আপনি অনেক ভালো বলেন। ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ যারা রাস্তায় নামে, এইটা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন কয়টা প্রতিরোধ করছে আর আপনারা কয়টা প্রতিরোধ করছে? যদি ওই কথা আসতে চাইছিলাম না, ওই সক্ষমতা, শোনেন, এইটা আওয়ামী লীগকে বাংলাদেশে যদি বিএনপি বলে যে না এটা আওয়ামী লীগ প্রাসঙ্গিক না, আসতে পারবে না, হেডাম বিএনপির আছে, ওইটা স্বীকার করেন। আপনার তো নাই রে ভাই, সক্ষমতা নিয়ে যখন বললেন, কোথায় নামছে আপনাদের দলের বয়স অলমোস্ট 50 বছর হয়ে যাচ্ছে, 15 বছর তো সময়, 15 বছর না 10 বছর পর চ্যালেঞ্জ করতেছি আমি আপনাদের সাথেই আমাদের সক্ষমতা বছর পরে এনসিপি নামে কোনো দল বাংলাদেশ থাকবে না, যেসব কাজ করতেছেন আপনারা। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে দল নির্মূল করার জন্য, একটা প্রো জুলাই পার্টিকে নির্মূল করার জন্য যেহেতু গভর্নমেন্ট আপনারা আছেন, আপনারা কাজ করবেন। আপনারা এনসিপি প্রো জুলাই না, আপনি বলতে চাচ্ছেন এনসিপি প্রো জুলাই না? আপনি দেখেন এই জিনিসটা কিন্তু অন রেকর্ড আছে যে 10 বছর পরে এনসিপি থাকবে না। তার মানে কি এই 10 বছরে বা 5 বছরের ভিতরে বিএনপি গভর্নমেন্ট এনসিপি কে এমন ভাবে নিপীড়ন চালাবে যে এনসিপি টিকতে পারবে না? আপনি এই জিনিসটা মনে রাখবেন। আসলে কি তাই নাকি? কথাটা বলতে দেন, খালি ঝগড়া করে। আচ্ছা বলেন, ওই যে সমদোষের লোহাবাস গলাবাসদের সাথে মিশছে, তো এইজন্য এই অবস্থা। 1 মিনিট। হ্যাঁ ভাই, আপনারা অনেক বছর সংসার করছেন তো ভাই। এই রিফাত বলুক। আরে ভাই যেটা ঘটছে, যেটা ঘটে, এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগের একজনকে প্রতিরোধ করছে, একটা মিছিল থামাইছে অথবা জামাত থামাইছে, এটা বলেন কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে গুগল করবেন, বাংলাদেশে 100 জায়গায় নামলে 99 জায়গায় আমরা করতেছি। সুতরাং সেই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনি একটা উদাহরণ দেখাইতে বললেন। আরে ভাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে চলা, সেই মানসিকতা থাকতে হবে। আওয়ামী লীগ প্রশ্নে আমরা তো এক থাকতে চাই, এই যে আপনি আদারিং করে দিলেন, এইটাই তো বিপদে ফেলে দিলেন। আপনি আদারিং সেপারেটিং এগুলো তো আপনারাই করতেছেন। বিষয় হলো আপনি বিএনপি সম্পর্কে যেটা বললেন, এই যে এত কথা হচ্ছে, বিএনপি নিয়ে এত সমালোচনা হচ্ছে, আমি এই কারণে বলছি যে এনসিপি নামে থাকবে না, কারণ হচ্ছে তারা
এনসিপি যদি আমি ছোট্ট কথাটা শেষ বলেন, করি। শেষ করেন। অভ্যুত্থানের পরপরই যদি নির্বাচন হতো সবচেয়ে লাভবান হতো এনসিপি, হতো না? কারণ তাদের প্রতি মানুষের সেই সিম্পেথি ছিল। এমন একটা জায়গায় জামাত সুকৌশলে নিয়ে আমারও গিয়েছিল, ছিল, আমি এনসিপি কে পছন্দ করতাম। আমি তো বললাম দারুণ যে একটা উদ্যোগ ছিল। বিশাল সংখ্যক মানুষের হ্যাঁ। বিএনপির পরপর দেখা গেছে বিরোধী দল এনসিপি হয়ে যেতে পারতো, এমন ঘটনা হতো। তাদেরকে সেই মগজ ধলাই করা এবং এনসিপির ভিতরে যে জামাতি প্রোডাক্টগুলি ঢুকানো আছে, শিবির ব্যাকগ্রাউন্ডে যারা ঢুকানো আছে, নানান প্রেসক্রিপশনের মাধ্যমে এনসিপি নির্বাচনটা এমন একটা দূরে নিয়ে গেছে যাতে, এবং সেটার মাস্টারমাইন্ড তো জামাত, যাতে এনসিপি এবং আজকে এনসিপিকে মনে করেন যে যারা মানে মুক্ত চিন্তার অধিকারী, যারা মনে করেন যে আপনার আধুনিক গণতন্ত্র মনায় বা বিভিন্ন রকম সাংস্কৃতিক মনা, তাদেরকে একদম কোণঠাসা করে ফেলা হয়েছে। এবং শুধুমাত্র তাদের আশীর্বাদ পুষ্ট যারা, ঠিক আছে, জামাতের, তাদেরকে নানান রকম ভাবে, এবং এই নাহিদ আসিফদের পাশে যারা নেতৃত্ব দিচ্ছে, জামাতের লোকজন এমন ভাবে ঘিরে রাখে, তার মানে মানে স্বতন্ত্র চিন্তা করার কোনো সুযোগ এদের থাকে না। এটা বাস্তবতা। এই কারণে বলছি, এই কারণে বিএনপি ফ্যাসিজম চালাবে, বিএনপি দমন নিবারণ করবে, এইটা তারেক রহমানের এই কয়েকদিনে দেখে বুঝেন না, এটা বিএনপির ইতিহাসে নাই। এবং 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি যে ক্ষমতা ছিল, একটা গুমের উদাহরণ দেখাতে পারবেন? একটা গুম হয় না, একটা গুম হয় না। এবং তারেক রহমান সরকারের কাছ থেকে ওইটা আপনি আশাই করবেন না, এটা হবে না। আচ্ছা রিফাত, আপনি বলেন, আপনি কি আপনি যে আরেকজনের মধ্যে ঢুকে যাচ্ছেন, সেই জন্য বলছি যে স্বতন্ত্র থাকেন, তাহলে এনসিপির কাছ থেকে আমরাও চাই এনসিপি বাংলাদেশের আমরা স্বতন্ত্রই শক্তি হিসেবে বাংলাদেশে একটা বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে এনসিপি থাকুক। আমরা স্বতন্ত্রই আছি, তাদের মাধ্যমে সাধারণ মানুষের, আমরা স্বতন্ত্রই আছি। আপনারা যখন জোট ছিলেন, আমরাও চাই। আপনারা যখন জোট ছিলেন, আওয়ামী লীগের বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া জামাত বিএনপি একসাথে উচ্চারিত করা হতো, এখন অ্যাটলিস্ট এখনো জামাত এনসিপি একসাথে রিফাত, আপনি এনসিপি বা বৈষম্য বিরোধী বা আপনি আধুনিক, আপনি চিন্তা চেতনায় গণতন্ত্রশীল, সবই ঠিক আছে, কিন্তু ভাই যেটা বললো, আপনি কি কোণঠাসা? সত্যিকার অর্থে আমি যদি একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং বলি, আপনার যখন কোনো একটা জোট হয়, হ্যাঁ, মানে এনসিপি বা বাংলাদেশে তো নাগরিক রাতারাতি পয়দা হয় না, এটা হয়তো বা আমার দলের বিরুদ্ধে যাবে আর কি, তবু আমি একটু বেশি সত্যবাদী আর কি সবসময়ের ভিতরে। তো বাংলাদেশের নাগরিক রাতারাতি পয়দা হয় না, এরাই তো এই যে যারা এতদিন বাংলাদেশে ছিল তারাই তো আছে, নতুন করে তো দেশের জনগণ পয়দা হয়নি। সো এরা হয়তো বা এর আগে কোনো রাজনৈতিক দলে অ্যাফিলিয়েটেড ছিল, তাদের হয়তো বা মতামত পছন্দ হয়নি। আমাদের থেকে ছাত্রদল থেকে ভাঙা লোকজন আছে, আমাদের এখান থেকে বিএনপি থেকে আসা লোকজন যুক্ত হয়েছে, এগুলো আমরা নিউজের ভিতরে, আপনাদের চ্যানেলের ভিতরে আপনারা জানেন এগুলোর ভিতরে। আমাদের এখানে এক্স শিবিরও যুক্ত হয়েছে, এক্স জামাতও যুক্ত হয়েছে। সো অনেক মানুষের আসলে এখানের ভিতরে মেলবন্ধন আছে, এইটা সত্য। এবং এনসিপি তার পলিটিক্যাল লাইনে খুব ক্লিয়ার, সে একটা মধ্যমপন্থী রাজনীতি করবে। অনেক মানুষ আসতেই পারে একটা দলে, সে তো একটা প্ল্যাটফর্ম। সেইটাই আর কি, যে আমরা যদি আমাদের দলের লাইনটা ক্লিয়ার রাখি, যেমন ভাই বলতেছিল যে আমরা অনেকদিন সংসার করেছি কিন্তু আমাদের দল বিচ্যুত হয় নাই, আমরাও একই কথা বলতে চাই। ওই সময় আপনাদের তো জামাত বিএনপি একসাথে বলা হতো, জামাত বিএনপি অপশক্তি বলা হতো, মুক্তিযুদ্ধ বিরোধী জামাত বিএনপি একসাথে বলা হতো। তো এখন এই ধরনের একই ট্যাগবাজি হাসিনার স্টাইলে আপনারা দিচ্ছেন, সমস্যা নাই, কিন্তু একটা কথা বলি, আমাদের পলিটিক্যাল লাইন খুব ক্লিয়ার। আমরা একটি প্রো জুলাই, প্রো মুক্তিযুদ্ধ, সেন্ট্রিস্ট একটা পার্টি, যাদের লক্ষ্য অবিষ্ট হইল গিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ওই জুলাইয়ের 1 দফায় আমরা স্পষ্টভাবে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ, সেই জায়গার ভিতরে আমরা অটল রয়েছি। এবং একই সাথে আমরা সকল দল মত নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে চাই, এইটা হলো কি আমাদের পলিটিক্যাল লাইন। এখন আমি যেই জন্য বলতে চাই যে ভাই যে বললো যে বিএনপি এনসিপি বিলীন হয়ে যাবে, আমার মনে হয় বিএনপি বিলীন হয়ে যাবে। এর একটা বড় কারণ হয়েছে শেখ হাসিনা যে পালাইতে হয়েছে, সব থেকে বড় কারণ কি আপনি বলেন তো? সে শিক্ষার্থীদেরকে খেপাইছে। আজকের দিনে আমরা এর সাথে কি দেখতে পাচ্ছি, যে বর্তমান যে শিক্ষামন্ত্রী মিলন, তার আন্ডারের ভিতরে বন্যা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের ভিডিওগুলোতে আছে, সেখানে ভিতরে শিক্ষার্থীরা পড়ে যাচ্ছে, রাস্তায় ম্যানহোলের ঢাকনা খোলা, ফুটপাথ ভাঙা, শিক্ষার্থীরা পড়ে যাচ্ছে, সেই ছেলেটার অ্যাডমিট কার্ড ভিজে যাচ্ছে। একটা ভিডিও ভাইরাল হয়েছে আজকে, অ্যাডমিট কার্ড ভিজে গেছে, ওই ছেলেটাকে পরীক্ষা দিতে পেরেছে না পেরেছে আমরা জানি না, ওই ধরনের ছেলেকে, কারণ অ্যাডমিট কার্ড ছাড়া তো হলে প্রবেশ করতে পারে না। মেয়েদের অবস্থা নাজেহাল, প্রত্যেকটা মানুষ ভিজে 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 সাথে সাথে পরীক্ষার হলের ভিতরে গিয়েছে। সেইখানের ভিতরে আমরা দেখতে পাইছি কি, ওই অবস্থার ভিতরেও কোনো নড়চড় নাই। তাকে যখন বলা হলো যে আপনি কেন পরীক্ষা বাতিল করতেছেন না, দেশ তো ক্রাইসিস মুভমেন্টের ভিতরে, জান বড় না শিক্ষা বড়, এটা তো শিক্ষাটা অবশ্যই বড়, সে কিন্তু এইখানের ভিতরেই করতেছে না। একটা প্রশ্ন করতে চাই ছোট, আপনি 1 মিনিট উত্তর দিবেন, সময় আছে মাত্র 1 মিনিট আপনার জন্য। সেটি হচ্ছে যে আমি আজকে দেখলাম আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের নেতা আবিদের একটা স্ট্যাটাস, সে বললো যে মানে আন্দোলনের সময় হাসনাত সার্জিসরা কোটার সংস্কার আন্দোলন করেছে আর ছাত্রদল গোটা দেশের সংস্কার আন্দোলন করেছে। আসলে কি তাই? দেখুন, জুলাই ইতিহাসে কি হয়েছে সবাই দেখছে, অদেখা যে কথাগুলো, সেইটা অনেক কিছু বলার সময় এখনো আসে নাই, অনেক কিছু বলার এখনো আসে নাই। প্রত্যেকটা মানুষ জুলাইয়ের যারা সমন্বয়ক, প্রত্যেককে প্রো জুলাই আমি বিশ্বাস করি। যেহেতু আবিদ ভাইদের কথা বলি, আমান ভাইদের কথা বলি, তারা একদম আমাদের সহযোদ্ধা, এক জায়গার ভিতরে ছিলাম আমরা। তো
তো আমরা এই জুলাই নিয়ে কে কি করছে না করছে এইটা নিয়ে আসলে আমরা কোশ্চেন তুলতে চাই না। আমাদের জুলাই নিয়ে ওই জায়গাটা আমাদের স্ট্যান্ডটা ধরে রাখা উচিত। আমি আমার লাস্ট কথাটা একটু শেষ করতে পারি। আমার জায়গাটা এইটাই যে জুলাইকে যে যদি একে অপরকে কালিমা লেপন করা হয় তাহলে জুলাই ক্ষতিগ্রস্ত হবে। তো একটা গান আছে লালনের বিখ্যাত গান, মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও শোনে। তো এই কথাটাই আমি বলতে চাই যে মিলন যাবে কতদিনে সেইটা কিন্তু শিক্ষার্থীরা খুব ভালোভাবে জানে। তারেক রহমান যদি আজকে মিলনকে টার্মিনেট না করে, শিক্ষামন্ত্রী মিলনকে, তাহলে তার যে ক্যাবিনেট, তার যে গভর্নমেন্ট, সেটা হাসিনার মতো ভাইসা যাইতে পারে। এই জিনিসটা কিন্তু করতে হবে, তাদের যে বঙ্গোপসাগর তারা যাবে না, এই জিনিসটাই করতে হবে। একদম লাস্ট 1 মিনিট আপনার জন্য, সময় শেষ, 1 মিনিট শেষ করেন আপনি। শেষ প্রশ্ন নাই কোনো, আপনি বলেন। আমান ভাইকে দিয়ে শুরু, আমান ভাইকে দিয়ে শেষ। বায়াস ছিলেন ভাই। দেখেন এবারের এইচএসসি পরীক্ষার্থী 12,70,583 জন, 12 লক্ষ সংখ্যাটা আপনি দেখেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি পরীক্ষাটি হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে, সমস্ত শিক্ষাবোর্ডে একই প্রশ্ন। এবং যেই অঞ্চলে মোস্ট এফেক্টেড বন্যা, সেখানে কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু আজকেই যে কথাটি বলেন আর কি, এই এত 12 লক্ষর মতো ওখানের শিক্ষার্থীতে বাদ দিলে 11 লক্ষ সামথিং থাকে শিক্ষার্থীর ভিতরে। আমি নিজেও জাতীয়তাবাদী ছাত্রদল, আমরাও কিন্তু পরীক্ষা পেছানোর জন্য প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আমি নিজেও স্ট্যাটাস দিয়েছি। এবং বিএনপি সবচেয়ে বড় গুণ এটা হচ্ছে তাদের দলীয় নেতাকর্মীরাও যে কোনো বিষয়ে যদি মনে করে যে না এটা আসলে বিবেচনাযোগ্য, তারা কিন্তু সেটা ছাড় দেয় না সংগঠন। দেখেন তো এখন এই যদি পরীক্ষা এতগুলি এই যে অভিন্ন প্রশ্ন হচ্ছে এত লক্ষ, এটা পেছাইতে গেলে তারপরে আপনার মনে করেন যে এদের উচ্চশিক্ষার জন্য যে আপনার ক্যালেন্ডারের টাইমটা, ঠিক আছে, সেইটা সবকিছুর বিষয় একটা বিশাল একটা ফাংশনাল বিষয়, সেটা চিন্তা করে তারা। এবং আপনি একজন উদাহরণ শিক্ষার্থীর কথা বলতে পারবেন না যে আজকে পরীক্ষা দিতে পারে না, এমন কোনো ঘটনা ঘটে না। পরীক্ষা সবাই দিচ্ছে, কিন্তু এইটা একটা প্রতিকূলতার মধ্যে কিছু শিক্ষার্থী আজকে সমস্যার মধ্যে পড়ছিল, এজন্য তারা দুঃখ প্রকাশ করছে। ভাই আমি একটু সময় নিতে চাচ্ছি 30 সেকেন্ড। আজকের যে কোশ্চেন আসছে প্রচন্ড হার্ড হইছে, এবং এই ধরনের কোশ্চেনের ভিতরে হার্ড হইলে এই ধরনের কোশ্চেন, এই ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শিক্ষার্থীরা কান্না করেছে, ই করেছে যে অনেকে না আজকে দুর্যোগ হইব, এটা প্রশ্ন তো হইছে আর 6 মাস আগে, পরীক্ষা লেট করেছে, এই জিনিসটা করতে পারেনি। জাস্ট একটা কথা আমি পপুলার বক্তব্য দেন না, বাস্তব শিক্ষার্থীর কান্না বা একটা শিক্ষার্থী যদি এফেক্টেড হয়, তার যে লাশের দাম বা তার যে ফিউচারটা নষ্ট হয়েছে তার দাম, ওকে ধন্যবাদ জানাচ্ছি, পুরো ক্যারিয়ার থেকে বেশি না হয়, পুরো সেটেলমেন্ট থেকে বেশি না হয়, আপনি সিভিল রাইটস বিশ্বাস করেন না। ধন্যবাদ জানাচ্ছি বিশ্বাস করেন না। রিফাত এবং আমান দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকদিন আমরা নিশ্চয়ই অন্য কোনো বিষয় না দুজনে আবার বসবো, আশা করছি সেই সুযোগ আমরা পাবো। দর্শক, আজ এ পর্যন্তই, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।